আদিবাসীদের কথা বারবার এই কারণে ফিরে আসে যে আদিবাসীদের মধ্যে এখনও সেই যে আদি একটা সমাজের যে প্রকৃতির সাথে সমন্বয় একটা অর্জন করেছিল, সেটা যেহেতু এখনও টিকে রয়েছে, ধরে রেখেছে, ফলত সেটা একটা উদাহরণ হিসাবে রয়েছে। কিন্তু সেটা তো একটা অ্যান্টিক বিষয় যদি হয়ে যায় আর বাকি গোটা সিস্টেমটা যদি পুঁজিবাদী পথে চলে, তাহলে কখনোই ওটা টিকে থাকতে পারে না। আজকে সারা পৃথিবীতে পুঁজিবাদের বিরুদ্ধে একটা জাগরণ হচ্ছেই। মানুষ বুঝতে পারছে এই পুঁজিবাদী ব্যবস্থাতে আমরা আর বাঁচার অধিকার নেই, আমরা আর বেঁচে টিকে থাকতে পারবো না। আজকে ক্লাইমেট ক্রাইসিসের কথা বলা হচ্ছে, এটাও সেই পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থারই ফল। সুতরাং সেই জায়গাটা থেকে বাঁচতে হলে আমাদের এই পুঁজিবাদকে একেবারে সমূলে ধ্বংস করতে হবে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সান্ধ্য অভিবাদন জানিয়ে শুরু করছি আজকের একটি বিশেষ আলোচনা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে একটা যুদ্ধের বাতাবরণ চলছে। সম্প্রতি সিন্দুর নামে একটা যুদ্ধ খেলা পাকিস্তানের সঙ্গে আমরা দেখতে পেয়েছি। সিন্দুর কথাটির মধ্যে একটু অন্যভাবে কিছু একটা নির্দেশ করার চেষ্টা করছিল এই হিন্দুত্ববাদী সরকার। মানে যারা মারা গেছে তারা যেন হিন্দু এবং তার সঙ্গে সিন্দুর মুছে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে, সেরকম একটা অ্যাঙ্গেল থেকেই অপারেশনের নাম দেওয়া হয়েছিল সিন্দুর, অপারেশন সিন্দুর। এবং সেটাকে যুদ্ধ হিসাবে দেখানো হয়েছে। সারা পৃথিবীব্যাপী যত রকমের মিডিয়াগুলো আছে, সেই গদি মিডিয়া একেবারে হই হুল্লোড় করে যুদ্ধ একটা বাতাবরণ তৈরি করেছিল। আসলে বন্ধুরা, যুদ্ধটা এই বহির দেশের সাথে যেভাবে দেখানো হচ্ছে, কিন্তু ভেতরে শাসক গোষ্ঠী যেভাবে এই যুদ্ধটাকে একেবারে গণযুদ্ধের পর্যায়ে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা কোনো মিডিয়া হাইলাইট করছে না। আপনারা জানেন এই যুদ্ধ ঘোষণা করেছে রাষ্ট্রশক্তি ভারতের জনগণের বিরুদ্ধে। এখানে ঘোড়ায় চড়লে তাকে মেরে ফেলা হয়, এটা যুদ্ধের একটা অংশ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছত্তিশগড়ের যে আদিবাসীরা আছে, সেই আদিবাসী অঞ্চলগুলোকে দখল করার জন্যে একেবারে আকাশ থেকে ড্রোনে করে আদিবাসীদের উপরে ক্ষেপণাস্ত্র ছুড়ে তাকে হত্যা করা হচ্ছে। যুদ্ধটা আসলে কার সঙ্গে এই রাষ্ট্র করছে এবং কি স্বার্থে রাষ্ট্র এই যুদ্ধের বাতাবরণ তৈরি করছে, সেইটা নিয়েই আজকে আপনাদের সামনে আলোচনা করতে এসেছেন আপনাদের পরিচিত সুমিত দা এবং আমাদের বন্ধু, লড়াকু বন্ধু মলয়। আমি দুজনকে ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মলয়ের কাছেই প্রথম আজকে আসি। মলয়, যে যুদ্ধ, এর আগে আমরা বলেছি যে যুদ্ধ তারাই চায় যারা কিছু দখল করতে চায়, ক্ষমতা দখল করতে চায়, কিছু একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে তাদের। আদিবাসীদের হত্যা করে, দলিত মানুষকে হত্যা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আজকে আমাদের যে আয়োধ্যা পাহাড়, অযোধ্যা পাহাড়, দেউচা পাচামির মানুষকে সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হবে, নতুবা তাদের বন্দুকের ডগায় তাদের নিয়ে আসা হবে। এই যে বাতাবরণ, যুদ্ধের বাতাবরণ তৈরি করা হচ্ছে, সেইটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই কি অপারেশন সিন্দুর নামে একটা যুদ্ধ খেলা ছিল মলয়? না, এখন তো আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে যে খবরাখবর এসছে যে ওরা এই পাকিস্তান বিরোধী যুদ্ধটাকে আসলে ভেতরেও এক ধরনের যুদ্ধে পরিণত করতে চায়। আপনি যেটা বলছিলেন যে ওই পহেলগাঁওয়ের হামলা হওয়ার পর থেকে ইতিমধ্যে 184টা ছোট বড় আক্রমণ ভারতবর্ষের নাগরিকদের ওপরেই এই যুদ্ধের বাহানাতে হয়েছে, এবং তাদের বেশিরভাগই আমরা জানি যে মাইনরিটি কমিউনিটির লোক, তাদের উপরে হামলাগুলো হয়ে গেছে। এমনকি আমাদের পশ্চিমবাংলাতেও আমরা দেখছি যে এই যুদ্ধ
যুদ্ধের জিগিরকে কাজে লাগিয়ে মুসলমান সম্প্রদায়ের ওপর একটার পর একটা হামলা হয়েছে। বারাসাতের মতন জায়গাতে একটার পর একটা হামলা ঘটে গেছে। এমনকি শান্তির পক্ষে যে মিছিল, সেই মিছিলের ওপরও বিজেপি আরএসএসের লোকজন হামলা চালিয়েছে। তো এটা আমরা দেখছি, এবং এখন তো খুবই আরেকটু প্রকট হয়ে উঠছে সাধারণ মানুষের সামনে যে বেসিক্যালি এখন এই অপারেশন সিন্দুরকে নিয়ে বিজেপি তার একেবারে সরাসরিভাবে দেশের মধ্যে একটা 10 দিনের যে সাফল্য যাত্রা, তথাকথিত সাফল্য যাত্রা করছে। তো এটা থেকে একটু পরিষ্কার হয়ে যাচ্ছে যে বেসিক্যালি ওরা ওদের যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য এই ভেতরের যুদ্ধটাকে যেন ভেতরে তারা নিয়ে চলে আসছে। আর পাকিস্তানের ওপর যে হামলাটা ভারতের পক্ষ থেকে হয়েছে, অপারেশন সিন্দুর যার নাম দেওয়া হয়েছে, এখন তাকে সেটাকে জাস্টিফাই করবার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সরকার তারা বিভিন্ন দল, যে দলগুলোকে তারা কথায় কথায় রাষ্ট্রদ্রোহী বলে, এই ধরনের দলগুলোরও বিভিন্ন বিরোধী দলগুলো সে তাদের কাছ থেকে প্রতিনিধি নিয়ে, সবাইকে প্রতিনিধি নিয়ে দেশের বাইরে গিয়ে বিভিন্ন দেশে নাকি তারা বোঝাতে যাবে যে অপারেশন সিন্দুর তারা ঠিক ছিল, তাদের একটা মানে নৈতিকভাবে তারা ঠিক ছিল, এটা বোঝাতে যাবে। তো এইটা তো একটা বাহ্যিক সামগ্রিক পরিস্থিতি। আর এর মধ্যে আপনি অবশ্যই ঠিক বলেছেন যে আমরা যদি দেশের ভেতরের দিকে তাকাই, সেখানে দেখতে পাবো যে আর এক ধরনের যুদ্ধ তারা নামিয়ে এনেছে, এটা সাধারণ মানুষের ওপর নামিয়ে এনেছে। বিশেষত যে কথাটা আপনি বললেন ছত্তিশগড়ের দিকে যদি আমরা তাকাই, ছত্তিশগড়ের দিকে যদি তাকাই যে ধাপে 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 আজকে ছত্তিশগড়ের আদিবাসীদের ওপর আজকে যে অপারেশন কাগজ চলছে, এর আগেও বিভিন্ন ধরনের আক্রমণ চলেছে, সেগুলো এক একটা ছোটোখাটো যুদ্ধের মতনই ব্যাপার ছিল। আজকে তো একটা যেন অলরাউন্ড মানে অল আউট একটা যুদ্ধ, 25,000 সশস্ত্র বাহিনী, সেই 25,000 সশস্ত্র বাহিনী নিয়ে নাকি ওখানটাতে পুরো চারিদিক থেকে ঘিরে ধরে। এবং এমন ঘটনা ঘটছে, এই তো শনিশরীর যে খোলা চিঠিটা, সেখান থেকে আমরা জানতে পাচ্ছি, শনিশরী যেটা জানাচ্ছে যে বেসিক্যালি এই সিআরপিএফ, ডিআরজি আর ওদিক থেকে তেলেঙ্গানা থেকে ঢুকে আসা গ্রে হাউন্ডস, এরা দুদিক থেকে অ্যাটাক করতে করতে এমনভাবে গিয়ে পৌঁছালো যে পরস্পরের ওপর গুলি চালিয়ে দিল, এবং সেই গুলি চালানোতে 3 জন জওয়ানের মৃত্যু হলো। এবং তারপরে তারা এমনভাবে গ্রামের মানুষের ওপর, সাধারণ মানুষের ওপর, আদিবাসীদের ওপরই করলো, এবং সেই মৃতদেহ 6 দিন 7 দিন তারা থানাতে ফেলে রেখে দিল। পরিবারের লোকজন বারবার ঘুরে ঘুরে সেই মৃতদেহ পাচ্ছে না, এবং শেষ পর্যন্ত শনিশরী এই মন্তব্য করলো যে যদি কারোর পরিবারের 2 সন্তান ছেলে থাকে, তাহলে একটা ছেলেকে ওরা বন্দুক দিয়ে তাদের সেনাতে ভিড়িয়ে নিচ্ছে, আর অন্য ছেলেটি যখন তার জমি বা তার ভূমি রক্ষা করবার জন্য লড়াই করছে, তখন দেখা যাচ্ছে যে ওই যে ছেলের হাতে সেনার বন্দুক তুলে দেওয়া হয়েছিল, সে মারা গেলে তাকে জাতীয় পতাকা দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে। আর যে ছেলেটি, ওই আরেক ভাই, সে যখন তার জমি রক্ষা করতে গিয়ে মারা যাচ্ছে, তখন তার মৃতদেহকে ঢেকে দেওয়া হচ্ছে কৃমি দিয়ে, কিট দিয়ে। কারণ 6 দিন 7 দিন ফেলে রাখার পর শনিশরীরা গিয়ে দেখছেন যে একদম সেই মৃতদেহগুলো সেগুলো পচে গেছে, এবং সেখানে পোকা হয়ে গেছে, কৃমি ধরে গেছে। তো এটা তো আর একটা মারাত্মক রকম বিষয় যে আমাদের দেশের আদিবাসীদের উপরে যুদ্ধ, মানুষের বিরুদ্ধে এই যে যুদ্ধ, একেবারে সরাসরি রাষ্ট্রশক্তি কিন্তু যুদ্ধ করছে দেশের মানুষের বিরুদ্ধে। এই যেভাবে আপনি বললেন যে চারিদিক থেকে 3টে বাহিনী ঘিরে ধরেছে, অর্থাৎ কাদের বিরুদ্ধে যুদ্ধ? আদিবাসীদের বিরুদ্ধে। হ্যাঁ, এবং এই যুদ্ধটা আসলে দেখলে দেখা যাবে যে এটা তো আমাদের সংবিধানের বিরুদ্ধেও যুদ্ধ একরকম। কারণ আপনি যদি দেখা যায় আমাদের সংবিধানে এই অধিকারটা স্বীকৃত আছে, এবং আদিবাসীরা আজকে নয়, প্রথম ভারতবর্ষে যদি স্বাধীনতা সংগ্রামের একদম প্রথম পর্ব শুরু হয়ে থেকে থাকে, তাহলে সেটা আমরা তিলকা মাঝিদের সময় থেকে দেখব যে আদিবাসীরাই প্রথম স্বাধীনতা সংগ্রাম, বা বিরসা মুন্ডার যে আবুয়া রাজ, এই যে তার যে আহ্বান বা তার কল, এটা কিন্তু স্বাধীন সংগ্রামের প্রথম আহ্বান এক অর্থে বলা যায়। তাহলে এই লড়াইটা লড়তে লড়তে ব্রিটিশ ভারতেই বহু ধরনের অধিকার আদিবাসীরা অর্জন করেছিল, এবং শেষ পর্যন্ত সংবিধানে এই অধিকারগুলো স্বায়ত্তশাসনের বিভিন্ন স্তরের স্বায়ত্তশাসনের অধিকার অনেকগুলো আইনের মধ্যে আছে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যখন জয়পাল সিং মুন্ডা এবং বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর এই যে জায়গাগুলোকে ধরে এনে কনস্টিটিউশনের মধ্যে রাখলেন, অর্থাৎ একটা স্বায়ত্তশাসন আদিবাসীরা পাবে, তাদের জল জঙ্গল জমির ওপরে তাদের যে স্বায়ত্তশাসন থাকবে, এটা তো সংবিধান স্বীকৃত। অথচ তাদের হাত থেকে কেড়ে নেওয়ার জন্য তাদের বিরুদ্ধেই ভারতের রাষ্ট্রশক্তি তার সেনাবাহিনীকে দিয়ে এইভাবে যুদ্ধ করছে।
একদমই তাই। তো সেটা সেই দিক থেকে দেখলে একদম সাংবিধানিক যে অধিকার তার উপর হামলা, বেসিক্যালি সংবিধানের ওপর এক ধরনের হামলা। সংবিধানে যে 5th শিডিউলের প্রসঙ্গ আছে, পরবর্তীতে বনাধিকার আইন 2006 সালে পাশ হয়েছে, সেগুলোকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়ে সেগুলোর তো কোনো প্রশ্নই নেই। সেই অধিকারটা দেওয়ার তো দূরের কথা, এখন দেখা যাচ্ছে যে আদানিদের হাতে কয়লা খনি তুলে দেওয়ার জন্য, কয়লার এলাকা তুলে দেওয়ার জন্য, গোটা বনাঞ্চলকে দখল করবার জন্য আদিবাসীদের উপরে হামলা চলছে। বাকিগুলো তো বাহানা মাত্র। কে কোন সংগঠন করে না করে, কোথায় প্রতিরোধ তো কোনো না কোনো রকমভাবে সেখানকার মানুষকে প্রতিরোধ তো করতে হবে, আদিবাসী মানুষকে প্রতিরোধ করতে হবে। আদিবাসীরা যখনই যেভাবে প্রতিরোধ করুক না কেন, তাকে কোনো না কোনো বাহানা দিয়ে এই আক্রমণটা চলছে। ভারত রাষ্ট্র বলা চলে যে একরকমভাবে এক ধরনের আভ্যন্তরীণ একটা উপনিবেশ, যেরকমভাবে ধরুন যে একটা পর্বে গোটা আমেরিকাতে ওখানকার যে আদিবাসী সম্প্রদায় তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে ওখানটাতে এক ধরনের রাষ্ট্র ব্যবস্থা ওরা কায়েম করেছিল। তা নিয়ে বহু লেখালেখি, বহু রিপোর্ট, বহু কিছু আমরা জানি। ভারতবর্ষের বুকে আজকে নতুন করে সেই জায়গাটা হচ্ছে। বা মহাভারতের সময় যেরকম খাণ্ডববন্দাহ হয়েছিল, যেরকমভাবে সবাইকে পুড়িয়ে মেরে জমি বানানো হয়েছিল, যেন সেই ঘটনাটার রিপিটেশন ঘটতেই আছে, বারবার ঘটতে আছে ভারতবর্ষের বুকে। আমি সুমিতদার কাছে আছি। সুমিতদা, এই যে আদিবাসীদের স্বায়ত্তশাসন আছে, আদিবাসীরা আদিবাসীদের মতো করে তার গ্রাম সমাজকে গঠন করবে, তার সমাজ ব্যবস্থাটাকে গঠন করবে, এবং আদিবাসীরা আদিবাসীর পরম্পরা মেনে তারা তার যে উন্নয়ন, সেই উন্নয়নের রূপরেখা তৈরি করবে, যেটা আমরা পাথলগাড়ি মুভমেন্টের মধ্যে দেখতে পেয়েছিলাম। যে আদিবাসীরা আদিবাসীদের মতো, যেহেতু সংবিধানে তাদের স্বায়ত্ত শাসনের কথা বলা আছে, সেটাকে রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে নিয়ে যাচ্ছে কেন? তার কারণ ছত্তিশগড়ের ব্যাপারটা দেখলেই বোঝা যায়। এই যে যুদ্ধটা চলছে দেশের ভেতরে, দেশের মানুষের সাথে ভারতের রাষ্ট্রের যে যুদ্ধ, এই যুদ্ধটা প্রায় আজকে 25 বছরের ওপরে ধরে চলছে। এটা শুধু বিজেপি আরএসএসের রাজত্বে বা মোদির রাজত্বে 2014 থেকে তা নয়, 2005 সাল থেকে চলছে। সালোয়া জুডুম দেখেছি আমরা, সালোয়া জুডুম দেখেছি, এমনকি মনমোহন সিং অপারেশন গ্রিন হান্ট, সেটা চিদম্বরম তার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় চালু করেছিলেন। মনমোহন সিংয়ের বিশেষ বক্তব্যই ছিল যে ভারতের সবচেয়ে অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন সবচেয়ে বেশি আসছে এই ইয়েদের কাছ থেকে, লঙ্ঘিত হচ্ছে আদিবাসীদের কাছে। লেফট উইং এক্সট্রিমিজম, LWE। আপনি যদি দেখেন এই LWEটার সাথে LTTর একটা কোথাও শব্দের জুড়ে দেওয়ার আছে, ওইভাবেই দেখানো হয়েছে ব্যাপারটাকে। কিন্তু আসল ঘটনাটা হচ্ছে যে সারা বিশ্বের যে যারা বিশ্বব্যাপী যে মানে মাল্টিন্যাশনাল বা বহুজাতিক মাল্টিন্যাশনাল মাইনিং মাফিয়া, এদের হাতে এই জমি, যে জমির ওপরে শুধু আছে নানান সম্পদ রয়েছে, গাছপালা ইত্যাদি, কিন্তু মাটির নিচে সম্পদ রয়েছে, সে খনিজ পদার্থ, মিনারেলস, সেইগুলোকে দখলে আনার জন্য, সেইগুলিকে দখল নেওয়ার জন্য আদিবাসীদের ওপরে এই যুদ্ধ নামিয়ে নেওয়া হয়েছে। এইটাকেই তারা বলছে আসল উন্নয়ন আমরা করছি। আদিবাসীদের যেমন উন্নয়নের কথা বলা হচ্ছে, আদিবাসীদের সেই উন্নয়নে তাদের কোনো বক্তব্য নেই। আদিবাসীদের উচ্ছেদ করে, আদিবাসীদের মেরে ধরে খুন করে এবং ওপর থেকে বোমা ফেলে তাদেরকে খুন করে তাদের জায়গাটাকে তারা কিন্তু বলতে চাইছে যে এই তোমাদেরই উন্নয়নের জন্য এইসব হচ্ছে, আর কিছুই নয়। এইভাবেই সেখানে নানান ধরনের নাম দিয়ে, যেমন গ্রে হাউন্ড, কোবরা ইত্যাদি এই সমস্ত নামে আমরা দেখেছি। এখানে জঙ্গলমহলেও সেই ধরনের সেই গ্রেহাউন্ড, কোবরা তারা সব এসেছিল, যৌথ বাহিনীর আক্রমণ। এবং এই যে এটাতে কিন্তু সমস্ত রাজনৈতিক দল, মানে আমি মূলত মানে মেইন স্ট্রিম দলগুলোর কথা বলছি, যে দলগুলো সকলেরই কিন্তু সম্মতি আছে, এখানে কেউ কিছু বলছে না, চুপ করে আছে। তারা রাষ্ট্রেরই যে যুদ্ধের নীতি, সেই অপারেশন সিন্দুর, সেই সিন্দুরের নামেই কিন্তু তারা আজকে দেশে দেশে যাবে এবং সেইখানে গিয়ে তারা ভারত রাষ্ট্রের কি সাংঘাতিক অপারেশন, অভ্যন্তরে যে কিন্তু জনযুদ্ধের পরিবেশ তৈরি করছে, তারও একটা
তারও একটা সদর্থক ভূমিকা তারা বলে দেবে তুলে যে দেবে যে আমাদের এখানে- যুদ্ধের সঙ্গে শুধুমাত্র এই সিন্দুর নয়, আমরা যেটা ভেতরে করছি সেটাও ঠিক আছে। এবং এখানে সাধারণ গ্রামের মানুষ, তার জমি জমা, তার গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তারকে বোমা মেরে শেষ করে দেওয়া হচ্ছে। এই যদি অবস্থা হয়ে থাকে, তার জমি যখন নিতে যাবে তখন সে প্রতিরোধ গড়ে তুলবেই। একদম। সেই প্রতিরোধকে একটা নাম দেওয়া হয়েছে, একজন সন্ত্রাসবাদী নাম দেওয়া হয়েছে, তারা হচ্ছে মাওবাদী। ওইখানে সেই মাওবাদীরা নাকি ওই অঞ্চলে তার সাধারণ আদিবাসীরা তারা তো রেজিস্ট করবেই, তারা তো তা প্রতিরোধ করবেই। সেই প্রতিরোধের জায়গাটাকেও একটা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে একটা রূপান্তর করার চেষ্টা হচ্ছে। অর্থাৎ অপারেশন সিঙ্গুর যেমন পাহেলগামের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যুদ্ধ দিয়ে শুরু হয়েছে, এইখানেও কিন্তু আরেকটা যুদ্ধ শুরু হবে। সেই যুদ্ধটা কিন্তু দেশের মানুষেরই বিরুদ্ধে। সেটা কোনো পাকিস্তান থেকে আসা জঙ্গলে 300 কিলোমিটার থেকে কী করে এলো সেটা আমরা জানি না, এবং কোথায় গেল তাও আমরা জানি না। হ্যাঁ, ঠিক। কোথায় পালিয়ে গেল, কোথায় চলে গেল, কারা করলো, কিছুই আমরা জানি না। একটা যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছে। যুদ্ধটা বলা হচ্ছে সারা পৃথিবীর কাছে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, এবং ভারতের অভ্যন্তরীণ ক্ষেত্রেও এই যে সন্ত্রাস চলছে, এই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ হিসেবেই এরা দেখানো হচ্ছে। মানুষের, আদিবাসীদের প্রতিরোধকে সন্ত্রাস হিসেবে দেখা হচ্ছে। আদিবাসীদের জল জঙ্গল জমির যে সাধারণ অধিকার আছে, সেই অধিকারটুকু কেড়ে নিতে গিয়ে তাদেরকে সন্ত্রাসবাদী হিসেবে দেখানো হচ্ছে। একেবারে একেবারে। আমি মলয়ের কাছে আসি। মলয়, যে আপনি বলছিলেন আবু আদিসম আবু রাজ, যেটা আমাদের বিরসা ভগবান বিরসার স্লোগান ছিল যে আমাদের দেশে আমাদের রাজত্ব হওয়ার কথা। আমরা দেখেছিলাম যে ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট, সাঁওতাল পরগনা টেনেন্সি অ্যাক্টের মধ্যে তাদের এই দাবি মেনে নেওয়া হয়েছিল। ইংরেজরা তাদের এই দাবি মেনে নিয়েছিল, এবং মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দুজন বরাবরই এই আবু রাজের পক্ষেই সওয়াল করেছিলেন। এক জয়পাল সিং মুন্ডা, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর, যার জন্য আমরা 5th শিডিউল 6th শিডিউল পেয়েছি। বনাধিকার আইনে পেয়েছি আমরা গ্রাম সভা। অর্থাৎ আদিবাসীরা যে আন্দোলনটি করছে, সেই আন্দোলন ভারতের কনস্টিটিউশন রক্ষা করার জন্যে, আইনগুলোকে রক্ষা করার জন্যে। কিন্তু তার বিরুদ্ধে সরকার যেটা করছে সেটা হচ্ছে যে আমরা গ্রামসভা গঠন হতে দেব না, জল জঙ্গল সব বানিয়াদের হাতে দেব। তাহলে আসলে দেশের পক্ষে কে লড়াই করছে? সরকার না দেশের জনগণ, আদিবাসী? সরকার কার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে? এদের মানে আদিবাসীদের হত্যা করে, দেশের মানুষকে হত্যা করে দেশের সুশাসন আসতে পারে? এ তো পরিষ্কার পক্ষে আপনি যেটা বলেছেন যে কনস্টিটিউশনটাকে ধ্বংস করাই হচ্ছে এদের টার্গেট। একদমই তাই। আদিবাসীদের বিরুদ্ধে যুদ্ধটা তো ওরা চালাচ্ছেই, এবং আদিবাসী এলাকাগুলো তো সব দিক থেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছেও। মানে টিকিয়ে রাখাটা একটা তো মানুষের টিকে থাকা, তাদের অধিকার, তাই সে প্রশ্ন তো আছেই। সেটা ছাড়াও যে এই যে আজকের দিনে যে জলবায়ু সংকটের প্রশ্নটা এত বড় আকারে এসছে, সেই দিক থেকেও যদি আমরা তাকিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে ওই এলাকাগুলোকে বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখা, এটা একমাত্র ওই আদিবাসী মানুষেরা যদি টিকে থাকে তাহলেই সম্ভব। সেটাও খুবই চাক্ষুষভাবে আমরা দেখতে পাচ্ছি। তো আক্রমণটা তাই একটা সামগ্রিকভাবে এই আক্রমণ আছে। আর সংবিধানের কথা যদি বলেন যে সেই দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে যা অর্জন করেছিল আদিবাসীরা, সেটা তো এক ধরনের জয়পাল সিং মুন্ডারা তো আরও গ্রেটার লেভেলের অটোনমি ডিমান্ড করেছিল, এমনকি রাষ্ট্রের মধ্যেও আদিবাসীদের জন্য এক ধরনের আরেকটা স্তরের স্বায়ত্তশাসনের রাষ্ট্র, এতদূর অবধি তিনি লড়াই করেছিলেন ওটার জন্য। কিন্তু যাই হোক না কেন, ধাপে 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 আমাদের সংবিধানে এক ধরনের স্বায়ত্তশাসনের তো বিভিন্ন স্তরের স্বায়ত্তশাসন কিন্তু স্বীকৃত আছে। 5th শিডিউল বা 6th শিডিউল পাহাড়ি এলাকার আদিবাসীদের জন্য, 5th শিডিউল। আমরা যে ডাইরেক্ট ডেমোক্রেসির কথা বলি, এই 5th শিডিউল 6th শিডিউল কিংবা গ্রাম সভাকে স্বীকৃতি দেওয়াই তো সেই ডাইরেক্ট ডেমোক্রেসি। একদমই তাই। এবং সেই দিকেও যদি আমি তাকিয়ে দেখি, দেখুন যে কীরকমভাবে এখান থেকে মানে আইনগুলো হলেও বা পরিবর্তন ভেতরে রিস্ট্রাকচারিং হলেও কীরকমভাবে আদিবাসীদের বঞ্চিত করা হয়েছে আমাদের এই রাষ্ট্রীয় ব্যবস্থাটা, সেটা যদি আমরা দেখি, দেখুন যেমন ধরুন যে আমি রাজ্য গঠনের কথা যদি তাকিয়ে দেখি, যে একটা পর্বে তো ভাষার ভিত্তিতে রাজ্যগুলো গঠন হয়েছে, রাজ্য পুনর্গঠন কমিশনও একটা পর্বে হয়েছে। অথচ তাকিয়ে দেখুন যে ভারতবর্ষের যে বড় আদিবাসী জোনটা রয়েছে, এই মধ্য ভারত জুড়ে যে আদিবাসী জোনটা
যেটা রয়েছে, সবচেয়ে বড় যে গোন্দ কমিউনিটির যে ওই উত্তর ছত্তিশগড়ে যাদের উপর চলছে হামলাটা, এই কমিউনিটির তার নিজস্ব ভাষা গোষ্ঠী হিসাবে দেখে সেটা কিন্তু একটা কোনো রাজ্যের আন্ডারে নেই। এদেরকে দেখবেন গোন্দ কমিউনিটিকে ওইখানকার 4টা রাজ্যের মধ্যে ভাগ করে রেখে দেওয়া হয়েছে, কিন্তু খুবই সম্ভব যে ওখানটাতে একটা আদিবাসীদেরই একটা রাজ্য সেখানে হতে পারতো। আমরা এইটা করে একটা সময় সাঁওতাল পরগনা নামে একটি রাজ্য গঠন হয়েছিল এবং গোন্ড রাজ্য গঠন করার পরিকল্পনা ছিল। অর্থাৎ এই যে ডিলিমিটেশন নামক একটি চক্রন দিয়ে, মানে একটা পলিটিক্যাল টুল দিয়ে, মানে জাতিভিত্তিক ভাষাভিত্তিক মানুষগুলোকে সেপারেট করে দাও, কারো তাবে এনে দাও, কারো দখলদারিতে এনে দাও, এই ব্যবস্থা তো হয়েছে একদমই। এবং আমাদের এই পূর্বাঞ্চলে যদি পশ্চিমবাংলা বা বাংলার এই এলাকাটাতে আমরা যদি দেখি, এখানটা তো দেখবেন যে সাঁওতাল যে আদিবাসী সম্প্রদায় আছে সবচেয়ে অ্যাডভান্সড অনেক দিক থেকেই, তাদেরকেও দেখবেন কীরকম টুকরো 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 করে রাখা হয়েছে, বেশ কয়েকটা রাজ্যে টুকরো টুকরো অবস্থায় আছে। এবং সেই হুল বিদ্রোহের সময় থেকে ওদের যে সেই তাড়া করেছিল রাষ্ট্র এবং তারা যে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছিল, তারপর থেকে কোনোদিনই কিন্তু একত্রিত হতে দেওয়া হয়নি। তারপরেও তাকিয়ে দেখুন যে এইটা তো হলো 5th শিডিউল হলো, এবার 5th শিডিউল অনুযায়ী পেশা অ্যাক্ট হলো, যে পঞ্চায়েত এক্সটেনশন ফর শিডিউল্ড এরিয়াজ, অর্থাৎ এই 5th শিডিউল্ডের এলাকাগুলোতে পঞ্চায়েতটা স্পেশাল একটা স্বায়ত্তশাসিত এক ধরনের পঞ্চায়েত ব্যবস্থা তৈরি হবে। কিন্তু আপনি পশ্চিমবাংলার দিকে তাকিয়ে দেখুন যে 5th শিডিউলভুক্ত একটা এলাকা নেই, অথচ পশ্চিমবাংলাতে একটা দ্বিতীয় যদি জনসংখ্যার গোষ্ঠী বলা যায় সেটা অবশ্যই আদিবাসী সাঁওতাল জনসংখ্যা, সাঁওতাল ভাষীর সংখ্যা দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা। ধরলাম যে সব মিলিয়ে তো প্রায় 6%-এর উপর আদিবাসী, কিন্তু তাদের জন্য আপনি গোটা পশ্চিমবাংলাতে একটা কোনো এলাকা নেই। অথচ পেশা অ্যাক্ট বা আমাদের যে 5th শিডিউল যে প্রশ্নটা আছে সেটা এরকম কোনো কথা বলা নেই যে এত পার্সেন্ট আদিবাসী থাকলে তারপরেই সেখানটাতে হবে, বা সেটা সেই আদিবাসী পার্সেন্টেজটা হিসেব করা হবে কোন কাঠামোতে, অর্থাৎ সে রাজ্যের স্তরে না জেলার স্তরে না ব্লকের স্তরে না অঞ্চলের স্তরে, এরকমও কোনো কথা বলা নেই। এটা চাইলেই ওপর থেকে করা যায়। এমনকি আমরা দেখেছি যে দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে কেরালাতে একটা মিউনিসিপ্যালিটি সেটা 5th শিডিউলের এলাকার মধ্যে এসছে, একটা সম্পূর্ণ মিউনিসিপ্যালিটিকে 5th শিডিউলের মধ্যে আনা হয়েছে এবং 16টা নতুন জায়গাকে সেখানে 5th শিডিউলের মধ্যে আনা হয়েছে। এবং পরবর্তীতে যখন বনাধিকার আইন হচ্ছে, এই গ্রামসভার প্রসঙ্গগুলো আসছে, হ্যাঁ, এবং সেটার মধ্যে দিয়ে যেটা দাঁড়াচ্ছে যে শুধু একটা এলাকায় কনসেন্ট্রেটেড না থাকলেও ছড়িয়ে ছিটিয়ে যদি গ্রামগুলো থাকে, আদিবাসী গ্রামগুলো থাকে, তাদেরকেও একত্রিত করে নিয়ে এই ধরনের স্বায়ত্তশাসনের সুযোগ দেওয়ার কথা। অথচ পশ্চিমবাংলার দিকে তাকিয়ে দেখুন যে গোটা আমাদের পশ্চিমাঞ্চল রয়েছে, আমাদের উত্তরবঙ্গের গোটা জোনটা রয়েছে, যেখানটাতে যথেষ্ট বড় সংখ্যক আদিবাসী জনগোষ্ঠী একটা জায়গায় রয়েছে। সাঁওতাল জনগোষ্ঠী আমাদের সমস্ত জেলাতেই ছড়িয়ে ছিটিয়ে আছে। চাইলে একটা অঞ্চলকে, একটা গ্রাম পঞ্চায়েতকেও পেশার আন্ডারে আনা যায়, স্বায়ত্তশাসন দেওয়া যায়, কিন্তু এটা সম্পূর্ণভাবে এটাকে এড়িয়ে যাওয়া হয়েছে। এমনকি 2006 সালে বনাধিকার আইন হওয়ার পরেও গ্রামসভাগুলোর বিকাশ ঘটানোর বদলে 2008 সালে এখানটাতে বাংলাতে যে রুলস তৈরি করা হলো, সেই রুলসটাতে বলা হলো যে বেসিক্যালি ওই পঞ্চায়েতেরই যে নির্বাচিত যে ওই গ্রাম সংসদ সেটাকেই গ্রামসভা হিসাবে ধরা হবে। অর্থাৎ সম্পূর্ণভাবে গ্রামসভার নোশানটাকেই অঙ্কুরেই এক ধরনের বিনষ্ট করে দেওয়া হলো। আর আপনি আজোদিয়া পাহাড়ের কথা বলছিলেন, ওখানটাতে যে ওখানকার মানুষেরা যে ওই পাম্প স্টোরেজ প্রজেক্টের বিরুদ্ধে ওখানকার আদিবাসীরা লড়ছে, সেখানের মামলাতে ওরা প্রথমবার হেরে গেল শুধু এই পয়েন্টের উপর দাঁড়িয়ে যে ডিভিশন বেঞ্চে এসে হেরে গেল। এবং সেইখানটাতে বক্তব্যটা এটাই ছিল যে যেহেতু রাজ্য সরকারের 2008 সালের রুলে বলা আছে যে গ্রাম সংসদটাই গ্রামসভা, তাই গ্রামসভাকে আলাদা করে গ্রামসভার পারমিশন নিয়েছে কি নেয়নি এটা পরবর্তীতে বিচার্য বিষয় হতে পারে, কিন্তু তার জন্য প্রজেক্টটাকে আটকে রাখা যাবে না। এটা রায় দিচ্ছে এখানকার কোর্ট, ডিভিশন বেঞ্চ রায় দিচ্ছে। এবং সেই রায়টাও আমি পড়তে গিয়ে দেখছিলাম যে স্বতঃপ্রণোদিত হয়েছে পরিবেশের প্রসঙ্গটাকে তুলে এনে বলছে না, এখানে তো সেরকম পরিবেশ ধ্বংসের ব্যাপার হয়নি, গাছ কাটা হয়েছে বটে, কিন্তু সেটা যতটা ঘনত্বে গাছ কাটবার একটা লিমিট আছে সেই লিমিটের ঊর্ধ্বে এটা ওঠেনি। আর হাতি কিছু বলা হচ্ছে যে হাতির করিডোর, হাতি তো আর মারা যায়নি, হাতির একটু সমস্যা হবে, তার জন্য এটা বন্ধ করে, এত বৃহত্তর প্রজেক্ট বন্ধ করে রাখা যায় না। এই ধরনের মানে
আদালতেও যদি আমরা দেখি, আদালতও বারবার এর আগের দিন আমরা হিমাংশু কুমারের বক্তব্য শুনছিলাম, সেখানেও তিনি বলছিলেন যে দেখাচ্ছিলেন যে কীরকমভাবে 521টা মামলা ছত্তিশগড়ের এই ধরনের আদিবাসীদের ওপর নৃশংস নির্মম হত্যাকাণ্ডের মামলা তিনি লড়ছেন। তার অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি বলছিলেন যে আদালত কীরকমভাবে প্রত্যেকটা মামলাকে কীরকমভাবে খারিজ করে দিচ্ছে, মামলাকে আর এগোচ্ছে না, অর্থাৎ আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থাটা শুনানি হচ্ছে না। পিআইএল করা হবে, যে পিআইএল মানে দাখিল করতে দিচ্ছে না। তো এটা তো সামগ্রিকভাবেই, এবং সবচেয়ে খারাপ ব্যাপার বা সবচেয়ে মানে বেদনার ব্যাপার এটা যে আমাদের মানে এক ধরনের বিচ্ছিন্নতা থেকে যাচ্ছে আমাদের সমস্ত আন্দোলনগুলোর মধ্যে। যে ধরুন যে আজকে এখানে আদিবাসীরা, আজোদিয়া পাহাড়ের আদিবাসীরা লড়ছেন, আমাদের দেউচা পাচামির আদিবাসীরা লড়ছেন, পশ্চিমাঞ্চলের আদিবাসীরা লড়ছেন, তারা কিন্তু এই ছত্তিশগড়ে যে এই লেভেলের অত্যাচার চলছে এই সম্পর্কে খুব ওয়াকিবহাল নন, কারণ খবরের মাধ্যমে মূলধারার মাধ্যমে তো তারা জানতে পারবেন না, কিন্তু দেখানোর প্রশ্ন নেই, তারা অন্যভাবে সেটাকে দেখাবে। কিন্তু এই সংযোগটা আজকে খুব বেশি করে দরকার। এটা আগের দিন হিমাংশু কুমারও বলছিলেন যে মহারাষ্ট্রের আদিবাসীরা তারা জানে না ছত্তিশগড়ে কি হচ্ছে, ছত্তিশগড়ের আদিবাসীদের উপর এই ধরনের কি অত্যাচার চলছে, এইটাও খুব জরুরি একটা দিক যে জানা বোঝার জন্য। আমি সুমিতদার কাছে আছি। সুমিতদা, এই যে দেউচা পাচামিতে আপনি অনেক দিন ধরে কাজ করেছেন, দেউচা পাচামির একটা বিশাল অঞ্চল বনাঞ্চল ছিল, যেটা প্রজেক্টেড এলাকাটা রাতারাতি ওখানকার ডিএম বলে দিল যে এটা কোনো বনাঞ্চল নয়, এটা খাসল্যান্ড। অর্থাৎ যে বন দপ্তর, সেই বন দপ্তরে আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি বনাঞ্চল রয়েছে। আদিবাসী মুভমেন্ট হওয়ার পরে এই যে মুভমেন্টটা শুরু হলো কিছুদিন আগে, ডিএম ঘোষণা করে দিলেন, প্রকাশ্যে ঘোষণা করে দিলেন, না কোনো বনাঞ্চল নেই, ওটা একটা খাস ল্যান্ড। অর্থাৎ গোটা একটা গাছ কাটলে, বনাঞ্চলের একটি গাছ কাটলে পানিশমেন্ট হয়, গোটা একটা বিশাল এলাকার বনটাকেই ডিএম কালির খোঁচায় সেটাকে ধ্বংস করে দিল। এই ডিএম এর বিরুদ্ধে মামলা হওয়া উচিত নয়? হ্যাঁ, ডিএম এর বিরুদ্ধে কেন, পুরো ব্যবস্থাটা যারা চালাচ্ছেন তাদের সকলেই তো অসাংবিধানিক কাজ করছেন, প্রত্যেকের এগেনস্টেই মামলা করা যায়, সেটা তো অবশ্যই একটা ব্যাপার। কিন্তু আমি ভাবছি যে বর্বরতা চালানো হচ্ছে আজকে ছত্তিশগড়ে, অপারেশন কাগারের আজকে নামে সেটা চলছে, তার আগে অন্যান্য অপারেশন গ্রিন হান্ট বা মাঝখানে কিছু নাম না দিয়েই চলছিল, কিন্তু বর্বরতা চালানো হচ্ছে। আমি মীনা কান্দাস্বামী, একজন লেখিকা এবং কবি, প্রাবন্ধিক, তার সাথে সোনি শরীর একটি ইন্টারভিউয়ের কথা বলছি। সেইখানে সোনি শরী বলছে যে আমরা গুলি খেতে ভয় পাই না, মানে আদিবাসীরা আমরা গুলি খেতে ভয় পাই না, আমরা ভয় পাই আমাদের মেয়েদের ওপরে যখন আক্রমণ আসে, রেপ হয়। এবং অসংখ্য উদাহরণ দিয়েছেন যেখানে এই রেপ করা হয়েছে। এখানে ভারত রাষ্ট্রের ভূমিকা পুরো রেপিস্টের ভূমিকা। এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমাদের তুলে ধরতেই হবে। এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, কেননা তুমি পৃথিবীর সব যত দুনিয়ার যত খনিজের দাবিদার আছে, খনিজ পদার্থের জন্য, এইখানে তুমি তাদের হাতে সমস্ত জমি জমা তুলে দিচ্ছ, এবং সেটাকে তারা ইয়ে করলে, তার প্রতিবাদ করলে, তাকে সেটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে, তুমি তখন তাদের ওপরে, তাদের মেয়েদের ওপরে আক্রমণ চালাচ্ছ। সে ভয়ঙ্কর। সমস্ত গ্রামাঞ্চলের ওপরে সাংঘাতিক নির্যাতন। এটা একদম ভারত রাষ্ট্র তার সবচেয়ে অসভ্য যে চেহারা বা সবচেয়ে বর্বর যে চেহারা, সেই চেহারাটাকে তারা সকলের সামনে তুলে ধরছে আজকে ছত্তিশগড়ে, এবং সেটা করা হচ্ছে ওই সন্ত্রাসবাদী মাওবাদীদের বিরুদ্ধে। মাওবাদ একটা, যেটা হিমাংশু কুমারী কিছুদিন আগে বলেছেন, মাওবাদ হচ্ছে একটা মতাদর্শ। এই মতাদর্শ কি কখনো এইভাবে ওপর থেকে বোমা ফেলে বা সেখানে গিয়ে পুলিশ দিয়ে, নানান বাহিনী পাঠিয়ে, গ্রেহাউন্ড, কোবরা ইত্যাদি পাঠিয়ে সেই মতাদর্শকে ধ্বংস করা যায়? আজকে অমিত শাহ বলছে 2026 31 মার্চ ডেডলাইন দিয়ে দিয়েছে। নকশালবাড়ির ঘটনা ঘটেছিল 1967 সালে,
সেই তাদের সেই যে আদর্শ আজকে 58 বছর আগে, এই 58 বছরেও কিচ্ছু শেষ করা যায়নি। না, তাকে নাকি অমিত শাহ একেবারে বলে দিচ্ছেন যে 26 সালের 31 মার্চের মধ্যে শেষ করে দেবেন। এটা কি কখনো সম্ভব? কোনো মতাদর্শকে কি এভাবে শেষ করা যায় না। যেমন প্যালেস্টাইনের স্বাধীনতার যে দাবি, স্বাধীনতার যে ধারণা, এই ধারণাটাকে ইসরায়েল শত বোমা মেরেও বহু শিশু, বহু নারী, বহু সাধারণ মানুষ, হাসপাতালের ওপরে বোমা, স্কুলের ওপরে বোমা মেরেও কিন্তু সেটাকে শেষ করতে পারেনি। আজ 77 বছর ধরে ট্রাম্প তো বলছে 20 লক্ষ প্যালেস্টাইনকে ওখান থেকে, গাজা থেকে উচ্ছেদ করে আফ্রিকান কোনো একটা জায়গায় করে দেবে, ল্যান্ডটাকে খালি করে দেবে। সেটা সে করতেই পারে, কিন্তু সেই যে প্যালেস্টিনিয়ানের স্বাধীনতার যে চিন্তা, সেই চিন্তা কিন্তু পৃথিবীর বহু মানুষের মনের মধ্যে থাকে। প্যালেস্টাইনের স্বাধীনতার চিন্তা শুধু প্যালেস্টাইন অঞ্চলকে কেন্দ্র করে নয়, এবং ভূখণ্ডকের মধ্যে প্যালেস্টাইনিরা তো তাদেরকে একেবারে গণহত্যা করে সকলে প্যালেস্টাইনি, ফিলিস্তিনি বলে কেউ আর থাকবে না, এরকম তো কখনো সম্ভব হবে না, ওরা যতই চিন্তা করুক। এখান থেকে অমিত শাহ যতই ভাবুক, গ্রামের আদিবাসী মানুষেরা আজকে মানে তারা প্রতিরোধ করছে, সেটাকে তুমি মাওবাদী বলছো, তাদের প্রতিরোধ কখনোই থামাতে পারবে না তুমি। ঠিক সেটা তাদের মতাদর্শ ব্যাপার হচ্ছে, এই প্রতিরোধটাই হচ্ছে মতাদর্শের ব্যাপার, যখন সেইটাকে কখনোই শেষ করা যাবে না। যেমন নকশালবাড়ির ধারণাটাকে শেষ করা যায়নি। আজকে তুমি আরবান নকশাল নাম দিয়ে লোকজনকে জেলের ভেতরে ঢুকিয়ে রাখতে পারো, কিন্তু আরবান নকশাল, এই নকশাল তো সমস্ত সাধারণ মানুষের মধ্যে সেই নকশালবাদী চিন্তা, যত বেশি তুমি পুলিশের নিপীড়ন হবে, যত বেশি লোককে তুমি জেলের ভেতরে ঢাকাবে, নকশালবাড়ির রাজনীতি, নকশালবাড়ির মতাদর্শ, সেইটা কিন্তু সবসময় টিকে থাকবে। ঠিক সেইটাকে হাঁটানো যাবে না। ঠিক তেমনিভাবে আদিবাসীদের জীবন, আদিবাসীদের যে প্রকৃতিকেন্দ্রিক জীবন, সেটাকে তুমি হয়তো ধ্বংস করে দিতে পারো, কিন্তু আদিবাসীদের প্রতিরোধটাকে কোনো সময়, সাধারণ মানুষের প্রতিরোধটাকে কোনো মতেই সম্ভব হবে না। অমিত শাহ যতই বাগাড়ম্বর করুক যে আমি আগামী 26 সালের মার্চ মাসের 31 মার্চের মধ্যে নকশালবাড়ি মাওবাদী আন্দোলনকে শেষ করে দেবো, এ কখনোই সম্ভব হবে না। ঠিক আমি মলয়ের কাছে আছি। মলয়, মতাদর্শগত দিক থেকেও শুরু হয়েছে আক্রমণ। কীরকম? সম্প্রতি বাবা সাহেব ডক্টর B.R. আম্বেদকরের নামে এবং বুদ্ধের নামে গণ আন্দোলন তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, এবং মানুষ জয় ভীম নামে একটি স্লোগানের মধ্যে দিয়ে একটা সাংঘাতিক রকমের একটা তাদের যে এম্পাওয়ারমেন্ট, তাদের যে সত্যিকারের অধিকার, সেই অধিকারটাকে তারা দেখার চেষ্টা করছে। সব জায়গায় বলছে, বুদ্ধগয়া এই যে আন্দোলনটা হলো, সেখানে RSS ঢুকে বলছে জয় ভীমের জয় জয় করা চলবে না, আপনারা হর হর মহাদেব বলুন, আপনারা জয় শ্রীরাম বলুন। পাশাপাশি এই জাতভিত্তিক যে মানে আক্রমণটা চলছে, এটাও যুদ্ধের অংশ। জাতপাত ভিত্তিক আক্রমণ, ধর্মের ভিত্তিতে যে আক্রমণ চলছে, মুসলমানদের বিরুদ্ধে যে ওয়াকাপের মধ্যে দিয়ে আন্দোলন চলছে, গোটাটাই একটা মানে জনযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে সরকার। গতকাল জাস্টিস B.R. গাভাই সে তার রাজ্যে গিয়েছিল, সেখানে শুধুমাত্র সে দলিত হওয়ার জন্যে সেখানকার সবর্ণ সমাজের 3 পদাধিকারী, SP, DSP এবং যে সেক্রেটারি, চিফ সেক্রেটারি, তারা যায়নি। অথচ এই B.R. গাভাই সাব ক্লাসিফিকেশনের হয়ে B.R. গাভাই কথাই বলেছিলেন যে যারা একটুখানি বেরিয়ে এসেছে সেই মানুষ তো আর জাতিসত্তার মধ্যে বেঁধে নেই, সেই মানুষগুলোকে রিজার্ভেশন ছেড়ে দেওয়া উচিত। আজ গতকালই গাভাই বুঝতে পেরেছেন যে যারা একটুখানি উপরে উঠে এসেছে তারাও কিন্তু জাতের যে যুদ্ধ, সেই যুদ্ধের টার্গেট হচ্ছে। B.R. গাভাই নিজেই সেটা হলেন। যেটা আমরা দেখেছি গোয়ালিয়রে যখন বাবা সাহেবের মূর্তি ওখানে স্থাপন করা হবে, কয়েকজন কতিপয় সবর্ণ সমাজের উকিল তারা বাধা দিচ্ছে, না বাবা সাহেবের মূর্তি ওখানে হবে না, ওখানে মনুর মূর্তি হবে। তাহলে এটাও তো এক ধরনের
সাংস্কৃতিক যুদ্ধ, বিচারধারার যুদ্ধ। মলয়? অবশ্যই এটা শ্রেণী সংগ্রাম, এটা একটা শ্রেণী সংগ্রামের একটা স্তম্ভ, যে শাসক শ্রেণীর যে মতাদর্শ, সেই মতাদর্শের বিরুদ্ধে যে মানুষের, নিপীড়িত মানুষের যে সাংস্কৃতিক লড়াই, মতাদর্শগত লড়াইয়ের যে ইতিহাস, সেটাও হচ্ছে শ্রেণী সংগ্রামের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এবং ভারতবর্ষের বুকে এই ক্ষেত্রটা হচ্ছে মূলত ব্রাহ্মণ্যবাদ মনোবাদের বিরুদ্ধে যে দলিত আম্বেদকরবাদ বা এই দলিত আন্দোলন, এক কথায় যদি বলা যায়, এটা হচ্ছে সেই শ্রেণী সংগ্রামের সেই ক্ষেত্র। এবং আম্বেদকর তো ভারতের ইতিহাসকে ওরকমভাবে মোটা দাগে যদি দেখা যায়, আম্বেদকর বলছেন যে ভারতের ইতিহাস হচ্ছে আসলে বৌদ্ধ বিপ্লব এবং ব্রাহ্মণ্যবাদী প্রতিবিপ্লবের মধ্যে দ্বন্দ্ব বা লড়াই বা সংগ্রাম বা যুদ্ধ। তো সেই দিক থেকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই প্রথম যে বৌদ্ধ এবং সম্ভবত দ্বিতীয় দলিত এরকম হলেন, চিফ জাস্টিস হলেন, এবং তার সাথে যে ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি, সেটা তো নিঃসন্দেহেই সেই যে শ্রেণী সংগ্রাম তারই এটা অংশ, এটা বা তারই অঙ্গ। তার সাথে সাথে আমাদের এটা পরিষ্কারভাবে বুঝে নিতে হবে যে বেসিক্যালি সংবিধানের ওপর যে তারা সামগ্রিক আক্রমণটা, বিজেপি আরএসএস আসার পর থেকে যে সামগ্রিক আক্রমণটা হচ্ছে, এমনকি তারা সংবিধানটাকে বদলে দেওয়ার কথা বলছে, পাল্টে দিয়ে একেবারে মনুবাদী এক ধরনের সংবিধান কায়েম করবার কথা বলছে, এটা তারই একটা অঙ্গ। সেই অঙ্গ হিসেবেই আমরা দেখব যে আম্বেদকরের উপর যে অমিত শাহের যে আক্রমণ, সংসদ ভবনে দাঁড়িয়ে, সংসদ কক্ষে দাঁড়িয়ে তার যে আক্রমণ হোক, বা সংবিধানের ওপর পরপর আক্রমণ, কারণ এইটা ওই আক্রমণটার দিকে যদি তাকিয়ে দেখি, আমরা দেখতে পাবো যে এই শ্রেণী সংগ্রামটা ওদেরকে খানিকটা বিপর্যস্ত করে দিচ্ছে এবং ওদের বিরুদ্ধে একটা জোরালো প্রতিরোধ করছে। 2024-এর ইলেকশনটা বেসিক্যালি একটা যেটুকু ধাক্কা খেয়েছে, তার মধ্যে একটা বড় ধাক্কার দিক হচ্ছে এটাই যে দলিত মানুষেরা তারা কিন্তু সংবিধান রক্ষার আওয়াজ তুলে এই লড়াইটা লড়েছে। বিজেপি আরএসএস ভাবছিল যে, প্রথম দিক থেকে ভাবছিল যে আম্বেদকরকে ওরা কোনো রকমভাবে হজম করে নেবে, বিকৃত করে হোক বা যেরকমভাবে হোক, আংশিকভাবে হোক, খণ্ডিতভাবে হোক, তারা সেটাকে দখল করে নিয়ে আম্বেদকরকেই কাজে লাগিয়ে সে দলিতদের হস্তগত করবে। কিন্তু সেটা যখন হলো না, সেটা না হয়ে উল্টো আম্বেদকরকে হাতিয়ার করে, সংবিধানকে হাতিয়ার করে ফ্যাসিবাদের বিরুদ্ধে সাধারণ মানুষেরা, দলিত মানুষেরা যখন রুখে দাঁড়ালো এবং তার প্রভাব ইলেকশনে যখন পড়তে শুরু করলো, তখন ফ্রাস্ট্রেশনের জায়গা থেকে ওরা সামগ্রিকভাবে কিন্তু আম্বেদকরের উপরে এই হামলাটা ওরা শুরু করেছিল। কিন্তু মানে একদম সর্বোচ্চ স্তরে নেতারা বলতে শুরু করলো। তার আগে অবধি তো ওরা মুখে ওপরের নেতারা খুব বেশি আম্বেদকর, হ্যাঁ, গৃহমন্ত্রী যেভাবে উচ্চারণ করলেন আম্বেদকর, হ্যাঁ, একদম ব্যঙ্গ এবং বিদ্রূপ এবং একই সাথে এক ধরনের ফ্রাস্ট্রেশন, মনের কথা বেরিয়ে আসা, হ্যাঁ, এটা আমরা ওখানটাতে দেখতে পেলাম। এর আগের পর্বে আমরা কি দেখছিলাম? এর আগের পর্বে দেখছিলাম যে মুখে বড় বড় আম্বেদকর ওরা করছে, এই বিজেপি আরএসএসের উপরের নেতারা, কিন্তু তলার লেভেলে কি চলছিল? তলার লেভেলে চলছিল আম্বেদকরের মূর্তি ভাঙা, বিভিন্ন জায়গায় আম্বেদকরের মূর্তি ভেঙে দেওয়া, দলিতদের উপর আক্রমণ। 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে অবধারিতভাবে সমস্ত তথ্য দিয়ে দেখানো যাবে যে ভারতবর্ষে দলিতদের উপর হিউজ পরিমাণে আক্রমণ বেড়ে গেছে, এবং সেই আক্রমণগুলো খুব যে সংঘাতময় পরিস্থিতির মধ্যে আক্রমণ হচ্ছে এরকমও নয়, কোনো সংঘাতের অস্তিত্ব নাই। সাধারণভাবে একজন দলিত যদি ঘোড়ায় চড়ে বিয়ে করতে যায়, দলিত যদি মোচ রাখে, দলিত যদি জুতো পরে, দলিত যদি ট্যাক্সি নিয়ে গ্রামে ঢোকে, তাহলে তার উপর আক্রমণ হয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো এখানে প্রত্যক্ষভাবে কোনো জমির সংঘাত নেই, কোনো সরাসরি অর্থনৈতিক স্বার্থের সংঘাত নেই, কিন্তু কোনো রকমভাবে মাথা তুলতে দেব না। এই সংবিধানের যেটুকু সুযোগ সুবিধা পেয়েছিলাম আমরা, দলিতরা যেটুকু পেয়েছিল, তার মধ্যে দিয়ে ভারতবর্ষের বড় বড় ক্যাম্পাসগুলোতে যখন পৌঁছে গেল এবং সেখান থেকে যখন উচ্চস্বর আওয়াজটা উঠতে শুরু করলো, তখন কিন্তু এক ধরনের আমরা দেখতে পাবো যে ওই রোহিত ভেমুলার যে হত্যাকাণ্ড, সেটার মধ্যে দিয়ে সবচেয়ে বড়োভাবে ব্যাপারটা সামনে এলো। তারপর অনেকগুলো ঘটনাকে আমরা দেখতে পাবো। অর্থাৎ এটা এক ধরনের, আবার ওইদিকে বিজেপি ক্ষমতাতে আসছে, ভাবছে বিজেপি ক্ষমতায় এসছে, তাহলে কেন ব্রাহ্মণদের আধিপত্য, ব্রাহ্মণ্যবাদ কায়েম হবে না? এই জায়গা থেকে কিন্তু আক্রমণটা বা ব্যাপক রকমভাবে কিন্তু চেহারা নিয়েছে, গোটা ভারত জুড়ে কিন্তু ব্যাপক রকম চেহারা নিয়েছে বিজেপি আরএসএস আসার ফলে। তো ফলত এই সামগ্রিকভাবেই যদি আপনি বলেন যে এটা একটা ওই যে যুদ্ধ, আম্বেদকর বর্ণিত যে মানে বৌদ্ধ বিপ্লব ও ব্রাহ্মণ্যবাদী প্রতি বিপ্লবের যে এক অর্থে সাংস্কৃতিক ক্ষেত্রে যে যুদ্ধ, সেই যুদ্ধেরই অঙ্গ হিসাবে এটাকে বুঝতে হবে, এই আক্রমণগুলোকে বুঝতে হবে। এটা আমাদের ভারতবর্ষের যে শ্রেণী সংগ্রামের যে মূল যে তিনটে জায়গা আছে, গোটা পৃথিবীরই যে কোনো শ্রেণী সংগ্রামের যে মূল তিনটে জায়গা, একটা যেরকম একদম সরাসরি কর্মের ক্ষেত্রে শ্রমিক মালিকের যে দ্বন্দ্ব, দ্বিতীয় যে জায়গাটা যেটা হচ্ছে রাষ্ট্রের যে ব্যবস্থাপনা, অস্ত্রশস্ত্র এই ব্যবস্থাপনাকে টিকিয়ে রাখা, তার সাথে যে সংঘাত, সেটা আর একটা দ্বিতীয় ক্ষেত্র,
এবং তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র আপনি যেটা বলছেন যে এই মতাদর্শগত ক্ষেত্র, যেটা হচ্ছে মূলত এই যে ব্রাহ্মণ্যবাদী যে মতাদর্শ, ব্রাহ্মণ্যবাদীদের যে সাংস্কৃতিক মতাদর্শ, তার বিরুদ্ধে এই যে উত্থানের মতাদর্শ আছে, দলিত উত্থান, সেই মতাদর্শের সংগ্রাম। ঠিক সুমিতা, এর আগেও আমরা আলোচনা করেছিলাম যে আসলে এই যে যদি আপনি মণ্ডল কমিশনের রিপোর্ট ধরি, সেই মণ্ডল কমিশনের রিপোর্ট অনুসারে এই জল জঙ্গল জমি যে বিষয়টা রয়েছে, সেই বিষয়ের মধ্যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব অর্থাৎ আদিবাসী যারা, তাদের 1% ভাগিদারি আছে, 1% জমি, তবুও এই জঙ্গলগুলোকে তারা আগলে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে সরকার যারা ট্রান্সন্যাশনাল কোম্পানির টাকায় ফুলে পেঁপে মানে উঠেছে, যে ট্রান্সন্যাশনাল কোম্পানিগুলো তাদের কিরণক হয়ে এই শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের যে স্বায়ত্তশাসনের আইনগুলো ছিল সেগুলোকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। যেমন এখানে মলয় বলছিল যে এখানে কোনো ধরনের গ্রামসভা লাগু হচ্ছে না। সরকারের টার্গেট হচ্ছে এই জাতিতে লড়াই করে দিয়ে আসলে রিসোর্সগুলোকে দখল করা। কি বলবেন? প্রথমত বলি যে এই যে জাতি, এক জাতির সাথে আরেক জাতির বা একই জাতির মধ্যে বিভাজন তৈরি করা, এইটা খুব পুরনো কায়দা। এবং এই কায়দা ছত্তিশগড়ের, আজকে আমরা আলোচনা করতে বসেছি ছত্তিশগড় নিয়ে মূলত, সেই জন্য সেই ছত্তিশগড়ের উপরেই আমি বারবার জোর দিচ্ছি। এই ছত্তিশগড়ের যখন আমরা দেখতে পাচ্ছি সালোয়া জুডুম তৈরি করা হয়, আদিবাসীদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছে। একদম সেটা দেখতে একটা দিক গেল। আমি যদি আরেকটা দিকও দেখি, যে উন্নয়নের নাম করে এই সমস্ত কিছু বনাঞ্চল বা আদিবাসীদের যে জায়গা, তাদের সংস্কৃতিকে ধ্বংস করা, সমস্ত কিছুই করা হচ্ছে কিন্তু এই উন্নয়নের নামে। এবং এটা কিন্তু আজকের শুধু বিজেপি আরএসএসের ব্যাপার নয়। নেহরু জমানায় যে ঘটনা, যে বড় বড় ড্যাম, বড় বড় পাওয়ার প্লান্ট বা সিমেন্ট কারখানা বা এরকম নানান ধরনের কেমিক্যাল কারখানা, এই যে সব তৈরি করা হয়েছিল, যাকে নেহরু বলছেন টেম্পলস অফ মডার্ন ইন্ডিয়া, আধুনিক ভারতের মন্দির, এই মন্দিরগুলোর জন্য এই সময়তেই ওয়াল্টার ফার্নান্ডেজ একটা স্টাডি করে দেখিয়েছিলেন যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আদিবাসীরা। আপনি ড্যাম বানাতে গিয়েছেন, আপনি সিমেন্ট বানাতে গিয়েছেন, তার জন্য যে খনিজ পদার্থ লাগে, স্টিল প্লান্ট ইত্যাদি তৈরি করেছেন, তার জন্য লাগে লোহার আকর লাগে, সেই সমস্ত জায়গাতেই কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ আদিবাসী মানুষ। তার হিসেবে 1960 থেকে 1980 সালের 1947 থেকে 1980 সালের মধ্যেই ভারতবর্ষের প্রায় 6 কোটি আদিবাসী উচ্ছেদ হয়েছে। 6 কোটি আদিবাসী। আজকে আমরা যখন যাই পাঞ্চেত ড্যাম দেখি, কি সুন্দর জায়গা, মাইথন ড্যামে যাই, যে কোনো ড্যাম অঞ্চলে পাহাড় পেয়ে দেখি, জঙ্গল রিজার্ভয়ারটা দেখে ভালো লাগে, কিন্তু আমরা তা ভুলে যাই যে এখানে ছিল আদিবাসীর গ্রামগুলোকে ডুবিয়ে দিয়ে এখন আন্দোলন হচ্ছে তো ওখানে আবার, কারণ এবার ওই ড্যামটাও তুলে দিচ্ছে। এখন ওখানটাতে বলছে যে মানে গ্রিন ইলেকট্রিসিটি হবে, অর্থাৎ সোলার প্যানেল বসবে, সেটার জন্য ওটা কর্পোরেটদের দিয়ে দেওয়া হবে। তার বিরুদ্ধে এখন ওখানটাতে আন্দোলন চলছে। হ্যাঁ, মানে সেকেন্ডবার, দ্বিতীয়বার উচ্ছেদের মুখে, জীবন জীবিকা থেকে উচ্ছেদের মুখে ওরা আছে। এবং এই যে ব্যাপারটা, এই উন্নয়নের নাম করে অ্যাকচুয়ালি ধ্বংস সাধন করছে, এই ধ্বংস বা হত্যা, গণহত্যা করছে। এই গণহত্যার পিছনে যে একটা আদর্শ আছে, এটারও একটা মতাদর্শ আছে। সেই মতাদর্শ হচ্ছে ব্রাহ্মণ্যবাদী মতাদর্শ, যেখানে আদিবাসীদের মাথা তুলতে দেব না, তাদের সংস্কৃতি, তাদের যে প্রকৃতির সাথে একেবারে যে সমন্বয়, নিবিড় সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকেই ধ্বংস করে দাও। কেননা আমাদের দেশে এই উন্নয়নের নামে ব্রিটিশরাও এই কাজ করেছে, নেহরু জমানাতেও হয়েছে, কংগ্রেস জমানাতেও হয়েছে, নানান জমানাতে এই একই কাজ চলছে। এবং সেইটার বিরুদ্ধে আদিবাসীরা প্রতিরোধ করেছে। এবং এই প্রতিরোধের সংস্কৃতি, এই সংস্কৃতি এসেছে তাদের সংস্কৃতিটাকে ধ্বংস করে, মানে এই ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি তাদের উপর চাপিয়ে দিয়ে এবং তাদের সংস্কৃতিটাকে ধ্বংস করে। এবং সেই জায়গাটা থেকে যে প্রতিরোধের জায়গাটা তৈরি হয়েছে, সেটার জন্য দরকার একটা মতাদর্শ, পাল্টা মতাদর্শ। আরএসএস তারা কখনো কোনো ভোটে দাঁড়ায় না, তারা ভারতবর্ষের পলিটিক্সের কথাই বলে না, তারা একটা
বলে নিজেদেরকে সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, এইটার নাম করেই তারা সামনে এসছে। এই সাংস্কৃতিক সংগঠন মানে তারা একটা মতাদর্শের কথা বলছে, যেটা হচ্ছে বেসিক্যালি ব্রাহ্মণ্যবাদী ডমিনেশনের যে সংস্কৃতি, মনুস্মৃতি ভিত্তিক যে ডমিনেশন ব্রাহ্মণ্যবাদীদের, সেই ডমিনেশনের কথাই বলা হচ্ছে, যে সবর্ণদের ডমিনেশন এবং বর্ণ ব্যবস্থাটাকে তুলে ধরা, এইটারই সংস্কৃতি। এই সংস্কৃতি আজকে মিশে গেছে একেবারে কর্পোরেটদের স্বার্থের সাথে। সাধু সাধু সাধু। সেই জায়গাটা থেকে বেরোতে গেলে তাদের আর অন্য কোনো রাস্তা নেই। সেটাই আদিবাসীদের সংস্কৃতি যদি ধরতে হয়, আমরা এই যে প্রত্যক্ষ গণতন্ত্রের কথা বলছেন, যেমন আপনি পাথালগাড়ির কথা বললেন, পাথালগাড়ি বা দেওচা পাঁচামির কথা বললেন, এই দুটো জায়গাতে একটা স্লোগান উঠেছে। সেই স্লোগান হচ্ছে লোকসভা না বিধানসভা, সবচেয়ে বড় গ্রামসভা। পাথালগাড়িতে এই স্লোগান উঠেছিল, সেটাই আজকে দেওচা পাঁচামিতে ওই স্লোগানই উঠেছে। কিন্তু পাথালগাড়ির এই যে স্লোগান যেটা উঠেছিল, সেটা বিরসা মুন্ডার যে খুঁটি, সেই জেলাতেই এটা শুরু হয়েছিল এবং সেটা কিন্তু ছড়িয়ে পড়েছিল অন্যান্য ঝাড়খণ্ডের এবং ছত্তিশগড়ের নানান জেলাতে। সেটাকে কিন্তু খুব সাংঘাতিকভাবে সেটাকে মানে দমন নীতি চালিয়ে সেটাকে ধ্বংস করে দেওয়া হলো। কারণ সেইখানে কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো এমএলএ, তাদের কথাটা বড় কথা ছিল না, ছিল সাধারণ মানুষ, গ্রামবাসীদের, তাদের কথা বলা ছিল। তারা যে পাথালগাড়ি পাথর পুঁতে তার উপরে যে খোদাই করেছিল, সেখানে উপরে অশোক চক্র লাগিয়েছিল, তারা কিন্তু সে সংবিধানের কথা বলেছিল। এবং সংবিধানের কথাগুলো এই যেটা পঞ্চায়েতি রাজ, যেটা গ্রামসভা ইত্যাদি, এই কথাগুলোই তারা তুলে ধরেছিল এবং বলেছিল যে গ্রামের ভেতরে ঢুকতে গেলে মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী প্রত্যেকেরই গ্রামের মানুষের সম্মতি নিয়ে আসতে হবে। এখানে হচ্ছে সাধারণ গ্রামের মানুষই হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে, সেটাই মানে যেটা দেওচা পাঁচামিতে স্লোগান ছিল, যে গ্রামসভা না লোকসভা, সবচেয়ে বড় বিধানসভা। গ্রামসভা লোকসভা থাক, আমি তার বিরুদ্ধতা করছি না, সেগুলোও থাকবে, কিন্তু তার পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে গ্রাম সভাকে। এইটাই ছিল। যেমন ঠিক সেইভাবে নিয়মগিরিতে, এবং এটা কিন্তু মানে নিয়মগিরিতে যেমন পাহাড়ে, সেই নিয়মগিরি পাহাড়ে যেখানে ডোংরিয়া কুন্দ্রা বাস করে, সেই জায়গাটাতে তারা নিয়ম রাজা, সেই তাকে একটা সম্মান করত। সেখানকার মানুষ তার নির্দেশেই তাদের যেন জীবন যাপন হতো। সেই জায়গাটাতে দখল করে নিয়ে অ্যালুমিনিয়াম বার করার জন্য বক্সাইট আছে, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম তৈরি হয় এবং অ্যালুমিনিয়ামের সবচেয়ে বেশি ব্যবহার হয় যুদ্ধের ব্যবসায়। সেই যুদ্ধের ব্যবসাতে ওটা চালু করার জন্য এইটা হচ্ছে বেদান্ত বলে একটি কোম্পানি এসে এরা সেখানে শুরু করেছিল, ব্রিটিশ কোম্পানি, যদিও তার মালিক একজন ভারতীয়। লোহার ব্যবসা করতে, এখানে লোহার ছাট কিনে ইত্যাদি এই ধরনের ব্যবসা করতো এবং সেইখান থেকে তারা এই জায়গাটাতে পৌঁছে গেছে আজকে। তারা সেইখানে সেই জায়গাটা তৈরি করতে চায়। তখন কিন্তু তখনকার সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছিল যে এটা ঠিক করবে গ্রামের বাসী, পল্লী সমাজ, এবং একটা রেফারেন্ডাম হোক যে তোমরা চাও কি চাও না এটা। সেই রেফারেন্ডাম 12টা গ্রামের জন্য করা হয়েছিল এবং যদিও সেখান থেকে অনেক বেশি জায়গা ধরেই এই যে প্রজেক্ট তৈরি হয়েছে, সেই প্রজেক্ট কিন্তু আরও অনেক বিস্তৃত অঞ্চলে, অন্তত 100টা গ্রাম সেখানে ক্ষতিগ্রস্ত হবে। তবু 12টা গ্রাম, এই 12টা গ্রামকে নানানভাবে ধমকে চমকে কিন্তু উড়িষ্যা সরকার এবং কেন্দ্রীয় সরকার সেটাকে বন্ধ করার চেষ্টা করেছে। তা সত্ত্বেও 100% মানুষ সেই রেফারেন্ডাম হলো, গণভোট হলো, সেই গণভোটে বলেছিল যে না, আমরা নিয়মগিরি বা এই প্রজেক্ট চাই না, আমাদের নিয়ম রাজাকে বাঁচতে দিন। নিয়ম রাজাই হচ্ছে আমাদের সমস্ত সংস্কৃতির, আমাদের এই প্রকৃতির সাথে যে সমন্বিত যে সংস্কৃতি, এই সংস্কৃতির আধার, এটাই হচ্ছে নিয়মগিরি, এই রাজাকে। এটাকে আমরা ধ্বংস করতে দেব না। আজকেও সেই লড়াই চলছে নিয়ম। সাধু সাধু। মলয়, আমি একেবারে শেষ প্রশ্ন নিয়ে আসছি, যে সুমিতদা যেটা বললেন, আসলে ভারতের যে পরম্পরা সংবিধানের মধ্যে ধরা আছে, যে পরম্পরার ভিত্তিতে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের প্যারাডাইম রচিত হয়েছে আমাদের কনস্টিটিউশনে, সেই সব কিছুই ধরে রয়েছে এই সমস্ত আদিবাসী মূল্যবাসী মানুষেরা। এবং তারা যদি সত্যি সত্যি এই স্বশাসন পায়, তাহলে সেই স্বশাসন
আরও বেশি বিস্তৃত হবে, আরও বেশি তার মানে ব্যাপক মানুষের দ্বারা গ্রহণযোগ্য হবে। অর্থাৎ সরকার দেখেছে যে বানিয়াদের যদি পুষ্টি দিতে হয় তাহলে এইগুলোকেই ধ্বংস করতে হবে। অর্থাৎ ভারতের পরম্পরার বিরুদ্ধে এবং সংবিধানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে বানিয়াদের সাপোর্ট করছে ভারতের সরকার। কি বলবেন? আপনি যেটা বললেন, সুমিতদাও যেটা বলছিলেন যে ওই প্রকৃতির সাথে সমন্বিত যে বিষয়টা, তো ওটা তো আমার মনে হয় যে দেখুন, মানুষ বা মানব সভ্যতা তো কোনো না কোনো রকমভাবে প্রকৃতিকে প্রভাবিত না করে, প্রকৃতিকে কোনো না কোনো রকমভাবে পরিবর্তিত না করে তো মানব সভ্যতা কোনো দিন তৈরিও হয়নি, তার এগিয়ে যাওয়ার রাস্তাও থাকে না। কিন্তু প্রশ্নটা হয় যে বেসিক্যালি তারপরেও তার হ্যাঁ এবং কি স্বার্থে পরিবর্তন, হ্যাঁ, তো সেইটার দিকে যদি দেখি আমরা তাহলে দেখবো যে বেসিক্যালি এই যে আপনি বানিয়া বলছিলেন, অর্থাৎ এই যে বানিয়া সংস্কৃতি বলুন বা আর একটু পরিভাষায় যদি এটাকে পুঁজিবাদ বলা যায়, পুঁজিবাদের যে মূল বৈশিষ্ট্য, পুঁজিবাদ যেরকম পদ্ধতিতে উৎপাদন করে সেই পদ্ধতিটা দুটো জিনিসকে ধ্বংস করে। একটা হচ্ছে সে আমাদের যে শ্রমশক্তি, সেই শ্রমশক্তিকে ধ্বংস করে, সে ন্যূনতম মজুরিটুকু দেয় না, বেঁচে থাকার মতন কোনো রকম সামান্য একটু মজুরিটুকু দেয়, এবং তার যে আয়ুষ্কালটাকেও কমিয়ে দিতে থাকে, শ্রমিকের আয়ুষ্কালটাকেও কমিয়ে দিতে থাকে, সে বিষয়ে কোনো রকম কোনো মাথা ব্যথা আমাদের এই পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থায় নেই। এইভাবে সে শ্রমশক্তিটাকে ধ্বংস করে একরকমভাবে দেখলে, সামাজিক শ্রমশক্তিটাকে ধ্বংস করে, আর এক দিক থেকে সে ধ্বংস করে প্রকৃতিকে ধ্বংস করে। কারণ হচ্ছে যে গোটা উৎপাদনের ব্যবস্থাটাই চলে মুনাফা ভিত্তিকভাবে, যেহেতু চলে, ফলত আরও মুনাফা, পুঁজির মূল্যার্জন, পুঁজির ভ্যালারাইজেশন, সেটাই যেহেতু মূল মোটিভ এই টোটাল উৎপাদন ব্যবস্থাটার, তাই ব্যাপক পরিমাণে প্রকৃতি ধ্বংস হয় এবং ব্যাপক পরিমাণে বর্জ্য তৈরি হয়। খুব সহজ ব্যাপার, যেহেতু ওপর থেকে কোনো ধরনের কোনো পরিকল্পনা, সামাজিক পরিকল্পনার ব্যাপার থাকে না যে প্রকৃতির সাথে সম্পর্কটা কি হবে। আমার সমাজে যদি কোনো জিনিসের কোনো পণ্য 10 ইউনিট তার চাহিদা থাকে, দেখা যাবে যে 10টা পুঁজিপতি গোষ্ঠী 10 ইউনিট করেই সে তৈরি করছে, কারণ সে পুরো বাজারটাকে নিতে চায়। অর্থাৎ প্রয়োজন 10 ইউনিটের, কিন্তু 100 ইউনিট তৈরি হবে এবং স্বাভাবিকভাবে সেটা বর্জ্যে পরিণত হবে। অর্থাৎ পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থাটা প্রকৃতির সাথে যে সম্পর্কটা, শ্রমের মধ্যে দিয়ে মানুষের যে সম্পর্কটা এতদিন ধরে ছিল, সেটা শ্রমের মধ্যে দিয়ে প্রকৃতিকে সে বদলাতো, কিন্তু তারপরেও এক ধরনের মেটাবলিজম তার মধ্যে ছিল, এক ধরনের বিপাকীয় আন্তঃক্রিয়া তার মধ্যে ছিল, যেটা আবার ওটাকে মানে রিজেনারেট করতে পারতো। কিন্তু পুঁজিবাদী পদ্ধতিতে উৎপাদনটা সেটাকে ভেঙে দিয়েছে। তার ফলে আজকে আমরা এই ক্রাইসিসের মধ্যে পড়ছি। সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে বেসিক্যালি শ্রমশক্তির যে উৎপাদকেরা যে রয়েছে, শ্রমশক্তি যেখান থেকে উৎপন্ন হচ্ছে, যে উৎপাদকেরা রয়েছে, একদম এই উৎপাদকেরা, অর্থাৎ সেটা ওই একদিকে যেরকম আপনার ওই বনাঞ্চলের আদিবাসীদের কথা আপনি বলছেন প্রকৃতির সাথে সমন্বিত, একই রকমভাবে আপনাকে বুঝতে হবে যে গোটা উপকূলের যে মৎস্যজীবীরা রয়েছে, এবার আপনি গোটা উপকূল জুড়ে সাগরমালা প্রকল্প করছেন, তার মানে কি? তার মানে এই যে এখানকার মৎস্যজীবীরা সমুদ্রের সাথে সম্পর্কিতভাবে উপকূলে সে তার গ্রামগুলো বসিয়েছিল এবং তার সাথে সম্পর্কিতভাবে ছিল, আপনি তাকে পুরোপুরি এখান থেকে বিচ্ছিন্ন করছেন। তাহলে এই উৎপাদক, স্থানীয় স্তরের, গ্রাউন্ড লেভেলের, তৃণমূল স্তরের উৎপাদকদের ওপর কিন্তু নির্ভর করছে এই প্রকৃতির সাথে এই সমন্বয়টা। এটা আদিবাসীদের কথা বারবার এই কারণে ফিরে আসে যে আদিবাসীদের মধ্যে এখনও সেই যে আদি একটা সমাজের যে প্রকৃতির সাথে সমন্বয় একটা অর্জন করেছিল, সেটা যেহেতু এখনও টিকে রয়েছে, ধরে রেখেছে, ফলত সেটা একটা উদাহরণ হিসাবে রয়েছে। কিন্তু সেটা তো একটা অ্যান্টিক বিষয় যদি হয়ে যায় আর বাকি গোটা সিস্টেমটা যদি পুঁজিবাদী পথে চলে, তাহলে কখনোই ওটা টিকে থাকতে পারে না। তাহলে আপনাকে পুরো উৎপাদন ব্যবস্থাটাকে বদলের প্রসঙ্গ আসছে, সেটা এই পুঁজিবাদী ব্যবস্থাটাকে বদলের মধ্যে দিয়েই একমাত্র সেটা হতে পারে, যে এমন একটা ব্যবস্থা, যে ব্যবস্থাটা এই যে প্রকৃতির সাথে যে আমাদের যে, অর্থাৎ সরাসরি পুঁজিবাদের সঙ্গে যদি সংঘর্ষের বাতাবরণ তৈরি না হয়, জনগণ যদি পুঁজিবাদের বিরুদ্ধে সংগঠিত
আকারে সংঘর্ষ না করে, তাহলে জনগণের এই পরম্পরা টিকবে না। টিকবে না, আমাদের সভ্যতাও টিকবে না। সভ্যতা টিকবে না বলতে সাধারণ মানুষ মরবে, ওরা পুঁজিপতিরা তারপরেও একটার পর একটা গোটা পৃথিবীর যদি আজকে 90% মানুষকেও বিপন্ন হয়ে যায়, তারপরেও তো ওদের পুঁজিবাদের কিছু যায় আসে না, পুঁজিপতিদের কিছু যায় আসে না। তারা বরঞ্চ ওই বিপন্নতাটাকেও লুটবে, বিপন্নতাটাকেও ক্যাপিটালাইজ তারা কনভার্ট করতে পারে। ফলত কিছু উপায় নেই, একমাত্র ওদেরকে উৎখাত করাটাই, এই ব্যবস্থাটাকে উৎখাত করাটাই একমাত্র আমাদের শ্রম বা একসাথে সমাজ বা একসাথে প্রকৃতি, এই সমস্ত কিছুকে নতুন করে টিকিয়ে রাখার পরিস্থিতি তৈরি করার, ওটাই একমাত্র উপায়। এর আগের পর্বে সমাজতন্ত্র বিভিন্নভাবে তৈরি হয়েছে, কিন্তু সেখানে তার যে দুর্বলতাগুলো ছিল, তারও যে খামতিগুলো ছিল এই প্রসঙ্গে, তা সে গণতন্ত্রের প্রসঙ্গেই হোক বা এমনকি প্রকৃতি পরিবেশের প্রসঙ্গেই হোক, সেগুলো থেকে শিখেছে। সেগুলো থেকে আপনারা যে ডাইরেক্ট গণতন্ত্রের যে কথা বলছিলেন, আজকে দেখুন যে লাতিন আমেরিকান দেশগুলোতে সেই ধরনের একটা নতুন বামপন্থা, নতুন ধরনের সমাজতন্ত্রের একটা ধারণা সেখান থেকে উঠে আসছে। ফলত সেই দিকে সেইগুলোই হচ্ছে আজকের দিনের নতুন শিক্ষা, নতুন আশার আলো। এবং এই ধরনের আমাদের আদিবাসী আন্দোলন, আমাদের মৎস্যজীবীদের আন্দোলন, আমাদের একদম নিচু স্তরের যে উৎপাদকেরা রয়েছে তাদের যে আন্দোলন, এই সমগ্রকে একত্রিত করে এই পুঁজিবাদী ব্যবস্থার উৎখাত করতে পারলে তাহলেই সবাই মিলে আমরা বাঁচি বা টিকে থাকি। একটা উদাহরণ রয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা এমন একটা উদাহরণ যে পুঁজিবাদী মানে শক্তির বিরুদ্ধে গোটা শ্রীলঙ্কার মানুষের গণজাগরণ, এবং তার ফলে কি হচ্ছে যে পুঁজিবাদী সরকারকে উৎখাত করে দিয়ে, দেশচ্যুত করে দিয়ে তারা কি করছে, জনগণের সরকার প্রতিষ্ঠিত করেছে। সে বামপন্থী হতে পারে, সে যে কোনো পন্থী হতে পারে, কিন্তু আমরা দেখতে চাইছি যে সেখানে দ্রব্যমূল্য কমে যাচ্ছে, মানুষের উপর যে করের বোঝা, সেই করের বোঝা আস্তে আস্তে কমে আসছে। অর্থাৎ দেখা যাচ্ছে সংঘাত যদি হয়, মানুষের জাগরণ যদি তৈরি হয়, তাহলেই আবার সেই সমস্ত বিষয়গুলো এক জায়গায় চলে আসে। কি বলবেন? আসলে যে পুঁজিবাদী যে উৎপাদন ব্যবস্থা, এইটার মূল কথাই হচ্ছে নেচার ডিস্ট্রয়িং, নেচার কনকারিং। নেচারকে আমি জয় করব, কিন্তু নেচারকে জয় না করে নেচারের সাথে মিলেমিশে থাকা। মানুষ তো উৎপাদন করবে, এই উৎপাদনের নতুন নতুন প্রক্রিয়াও বার করেও এসেছে। সেই প্রক্রিয়াতে যদি আমি নেচারকে বা প্রকৃতিকে ধ্বংস না করে, তাকে জয় না করে, তাকে সঙ্গে নিয়ে, তারই সাথে নিয়ে যদি আমরা এগোতে পারি, সেটাই আমাদের সমাজকে বাঁচিয়ে তুলবে চেষ্টা করবে। এবং এই যে পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা, সেটা আপনারা ঠিকই বলেছেন, দুজনেই ঠিক কথা বলেছেন যে আজকে সারা পৃথিবীতে পুঁজিবাদের বিরুদ্ধে একটা জাগরণ হচ্ছেই। মানুষ বুঝতে পারছে এই পুঁজিবাদী ব্যবস্থাতে আমরা আর বাঁচার অধিকার নেই, আমরা বেঁচে টিকে থাকতে পারবো না। আজকে ক্লাইমেট ক্রাইসিসের কথা বলা হচ্ছে, এটাও সেই পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থারই ফল। সুতরাং সেই জায়গাটা থেকে বাঁচতে হলে আমাদের এই পুঁজিবাদকে একেবারে সমূলে ধ্বংস করতে হবে। কি নতুন ব্যবস্থা হবে সেটা মানুষ বুঝে নেবে, সেটা বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে বিভিন্নভাবে হবে, কিন্তু এই পুঁজিবাদী ব্যবস্থাটাকে সর্বক্ষেত্র থেকে আমাদের একেবারে সমূলে উৎখাত করতে। বন্ধুরা, এতক্ষণ আপনারা যে আলোচনা শুনলেন, আমরা একেবারে শেষের দিকে দুই বন্ধু এসে মিলল যে ইতিহাস ঘটে ইতিহাসের ঘেরাটোপেই। অর্থাৎ একটি দেশে কি ধরনের বিপ্লব হবে এবং কি ধরনের যে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে তারা আবার যাবে, সেটা নির্ভর করবে মানুষের সরাসরি পুঁজিবাদের বিরুদ্ধে যে যুদ্ধে, সেই যুদ্ধে অংশগ্রহণ করার ভূমিকা থেকে। অর্থাৎ যেটা আমাদের দেখিয়ে দিয়েছে শ্রীলঙ্কা, যেটা দেখাতে পাচ্ছে আমেরিকার বিভিন্ন দেশ, আমাদের দেখাতে পারছে যে ডাইরেক্ট ডেমোক্রেসি কাকে বলে এবং কিভাবে মানুষ তার স্বশাসন নিজে অর্জন করতে পারে। সুতরাং হতাশার কোনো জায়গা নেই। মানুষ ইতিহাস গড়ে, মানুষ ইতিহাস গড়বে, এই আশা রেখে আগামী দিনে আরও এই ধরনের আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার জন্যে আমাদের দুই বন্ধুকে জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্ক এবং ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। সুমিত তো পিলার আমাদের বন্ধু, অনেক দিন পরে এসেছেন, সুতরাং তাদের সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। জয় ভীম, জয় ভারত।